দেখো আমরা পৃথিবীর বিভিন্ন জলবায়ু অঞ্চলগুলো পড়ছি এবং সেই জলবায়ুর উপর নির্ভর করে কী ধরনের আর্থসামাজিক পরিবেশ এবং জীবনযাত্রা গড়ে উঠেছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি। তো আমাদের অলরেডি দুটো যে চ্যাপ্টার, একটা হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল এবং নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে আলোচনা করা হয়েছে। এরপরে আমরা পরের বিষয়ে চলে যাব ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। তো ভূমধ্যসাগরীয় এই নামটি থেকে অর্থাৎ ভূমধ্যসাগর, মেডিটেরিয়ান সি ভূমধ্যসাগরের চারপাশে, ঠিক আছে, যে জলবায়ুটা লক্ষ্য করা যায় সেই তারই নামকরণ অনুসারে পৃথিবীর আর অন্যত্র যে জলবায়ুগুলো লক্ষ্য করা যায় সেম জলবায়ু যেটা ভূমধ্যসাগরীয় অঞ্চলে লক্ষ্য করা যায় তার নাম অনুসারে কিন্তু জলবায়ুটার নাম হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। অর্থাৎ এই জায়গার যে জলবায়ু প্রধান দুটি উপাদান উষ্ণতা, বৃষ্টিপাত, এছাড়া বায়ু প্রবাহ রয়েছে, এ ধরনের বৈশিষ্ট্যগুলো কিন্তু পৃথিবীর অন্যান্য যে জায়গাগুলোতে লক্ষ্য করা গেছে সেই সকল অঞ্চলগুলোই নিয়েই তৈরি হয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। অর্থাৎ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, যদি তোমরা ভূমধ্যসাগরের অবস্থান তোমরা জানো আফ্রিকার মহাদেশের উপরে এবং ইউরোপের মাঝখানে, ঠিক আছে, এই জায়গাতে ভূমধ্যসাগর রয়েছে এবং যার একটা যেটা হচ্ছে একটা সরু জলপথ বলতে পারো, যেটা দিয়ে হচ্ছে আটলান্টিক, এই জায়গাতে আছে আটলান্টিক মহাসাগর। ঠিক আছে, এবং এখানে সুয়েজ ক্যানেল দিয়ে এখানে রেড সি সাগরের সাথে যুক্ত করা হয়েছে। এরকম জায়গায় ভূমধ্যসাগর অবস্থান করেছে। তো এই ধরনের জলবায়ু আর পৃথিবীর অন্যত্র লক্ষ্য করা যায়, ঠিক আছে, এই ধরনের উষ্ণতা, এই ধরনের বৃষ্টিপাত এবং বায়ু প্রবাহ। এখানেও যেটা হচ্ছে দক্ষিণ অস্ট্রেলিয়ার দক্ষিণ দিকে এছাড়া চিলিতে লক্ষ্য করা যায়, ঠিক আছে, চিলিতে এবং ক্যালিফোর্নিয়া, চিলি এবং ক্যালিফোর্নিয়া অংশে এখানটাতে মধ্য চিলি আছে ক্যালিফোর্নিয়া, এবং এই জায়গাতে এখানে, ঠিক আছে, ইউরোপের অর্থাৎ দক্ষিণ ইউরোপ, উত্তর আফ্রিকার উত্তর দিকের দেশগুলো যেগুলো হচ্ছে ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে রয়েছে, এবং এখানে দক্ষিণ অস্ট্রেলিয়া। ঠিক আছে, আমরা দেখি যে সাধারণত আমরা কি বলেছিলাম, যেটা হচ্ছে মৌসুমী বায়ুর ক্ষেত্রে আমরা মৌসুমী জলবায়ুর ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে মহাদেশের পূর্ব দিকে অংশগুলোতে এই মৌসুমী জলবায়ুগুলো লক্ষ্য করেছে, মানে গড়ে উঠেছে। আর এখানে ঠিক হচ্ছে যে দেশগুলো মহাদেশের পশ্চিম দিকে অবস্থিত সেই দেশগুলোতে গড়ে উঠেছে। দেখো এখানে পশ্চিম দিকে আছে, তো এখানে 30 থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত মহাদেশের পশ্চিম দিকে এই জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। তাহলে এর যে অক্ষাংশগত অবস্থান, কি বলছে না, 30 থেকে 40 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ, 30 থেকে 40 ডিগ্রি নর্থ এবং সাউথ ল্যাটিটিউডের মধ্যে এটা লক্ষ্য করা যাবে। এখানে পশ্চিমী বায়ু মূলত, যেখানে পশ্চিমী বায়ু প্রবাহিত হয়। ইউরোপের ফ্রান্স, ইতালি, স্পেন, গ্রিস, পর্তুগাল, ঠিক আছে, আলবেনিয়া, যুগোস্লাভিয়া এবং এশিয়ার তুরস্ক, যেটা হচ্ছে পশ্চিম এশিয়ার যে দেশগুলো রয়েছে এখানে, ঠিক আছে, এশিয়ার পশ্চিম দিকে এশিয়ার তুরস্ক, ইসরায়েল, সিরিয়া, লেবানন এবং আফ্রিকার মিশর, মরক্কো, লিবিয়া, আলজেরিয়া, টিউনিশিয়া প্রভৃতি দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়।
এছাড়া উত্তর আমেরিকার এখানে ক্যালিফোর্নিয়া রয়েছে, মধ্য আমেরিকার চিলি, দক্ষিণ আমেরিকার একবারে সাউথে কেপটাউন বলে একটা জায়গা রয়েছে এখানে সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াতেও দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব অংশে এই জলবায়ু লক্ষ্য করা যায়। তো এখানে আমরা কি জানি, এখানে একটি অক্ষাংশ একটা অবস্থান হলো এবং এই যে উষ্ণতা, ঠিক আছে, এর এক ধরনের উষ্ণতা রয়েছে এবং এক ধরনের ফল এখানে লক্ষ্য করা যায়। এখানে আমাদের শীত এবং গ্রীষ্মের যে তাপমাত্রা সেটা অবশ্যই আলাদা হবে। গ্রীষ্মকালীন উষ্ণতা থাকে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তবে শীতকালে সেটা কমে যায় 22 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, অর্থাৎ বার্ষিক তাপমাত্রার প্রসার এখানে লক্ষ্য করা যায়। গ্রীষ্মকালে ভূমধ্যসাগরীয় অঞ্চলে উচ্চচাপ বলয় অবস্থান করে, ঠিক আছে, গ্রীষ্মকালে, ফলে স্থলভাগ থেকে শুষ্ক বায়ু প্রবাহ, শুষ্ক বায়ু, আয়ন বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এই কারণে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না। এখানে তো আমরা জানো যে যেটা হচ্ছে পৃথিবীকে কতগুলো চাপ বলে ভাগ করা হয়েছে এবং যে চাপ বলয়গুলো থেকে সারা বছর ধরে একটা নির্দিষ্ট দিক থেকে একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতিতে একটা বায়ু প্রবাহিত হয়, ঠিক আছে, নিয়মিত বায়ু প্রবাহ যেগুলোকে বলছে। তো আমরা যদি দেখি এখানে যেটা সম্পর্কিত যে চাপ বলয় এবং বায়ু প্রবাহ, এখানে দেখো, এখানে তো এই জায়গাতে মাঝখানে রয়েছে নিম্নচাপ বলয়, ঠিক আছে। এখানে আছে 23 ডিগ্রি থেকে 30-এর মধ্যে রয়েছে কর্কটীয় উচ্চচাপ বলয়, ঠিক আছে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি না, 30 থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত মহাদেশের পশ্চিম দিকে। তো এখানে কি হয়, ধরো এরকম জায়গাতে কর্কটক্রান্তি রেখা, এখানে মরুভূমি রয়েছে, এখান দিয়ে ধরো মাঝখান দিয়ে এরকম কম্বো এইসব দিয়ে নিরক্ষর রেখে গেছে, তার ঠিক উপর দিয়ে এরকম করে কি হয়েছে না, ওই যেটা কর্কটক্রান্তি রেখা এটা দিয়ে প্রসারিত হয়েছে। তো স্বাভাবিকভাবে কি হয়, সূর্যের যখন এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে 23.5 ডিগ্রি না, এভাবে প্রসারিত হয়েছে রেখাগুলো। তো এই পার্শ্ববর্তী অঞ্চলে একটা চাপ বলয় হয়ে যায় যেটা উচ্চচাপ, এবং এখানে একটা চাপ বলয় সৃষ্টি হয়ে যেটা হচ্ছে নিম্নচাপ। এই যে 0 ডিগ্রি, ঠিক আছে, এটা 23.5 ডিগ্রি নর্থ বলি। আবার এখানেও রয়েছে, এদিকে একটা চাপ বলয় আছে, এটা 23.5 ডিগ্রি সাউথ বা দক্ষিণ। তো এই দুটো উচ্চচাপ বলয় আছে। তো কি ঘটনা ঘটে, সূর্য যখন কর্কটক্রান্তি রেখার দিকে অগ্রসর হয়, মানে ঠিক সূর্য তো অগ্রসর হয় না, মানে পৃথিবীর উত্তর গোলা যখন সূর্যের দিকে ঝুঁকে পড়ে, তখন কি হবে, এই চাপ বলয়গুলো সূর্যের যে আপাত দৃষ্টিতে মনে হয় উত্তরে সরে গেছে, সেই উত্তরে সরার সাথে সাথে চাপ বলয়গুলো উপরের দিকে উঠে যাবে। সামারিকে আমাদের এখানে কর্কটক্রান্তি রেখার উপর জুনে সূর্য আসে। তাহলে এখানে যেটা বলতে চেয়েছে যে গ্রীষ্মকালে ভূমধ্যসাগরীয় অঞ্চলে উচ্চচাপ বলয় অবস্থান করে, অর্থাৎ এই যে চাপ বলয়টা যেটা, ঠিক আছে, কর্কটীয় যে উচ্চচাপ বলয় এটা এই অংশে অবস্থান করে। এর ফলে কি হয় না, এই চাপ বলয় অংশে সাধারণত আয়ন বায়ু প্রবাহিত হয়। এটা হচ্ছে নিরক্ষীয়, এদিক থেকে একটা বায়ু প্রবাহিত হয়, এটা হচ্ছে আয়ন বায়ু প্রবাহিত। কি বলার একই রকম ঘটনা, ঠিক আছে। আর এখান থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে এটা হচ্ছে লো প্রেশার, এটা হচ্ছে হাই প্রেশার, আবার এটা হচ্ছে লো প্রেশার জোন। তো এখানে এদিকে বায়ুটা প্রবাহিত হবে আয়ন বায়ু, অর্থাৎ কি হবে, এই চাপ বলয়টা সাপোজ যদি এই জায়গাটার মধ্যে উপরের দিকে উঠে যায়, তাহলে এই অংশ দিয়ে বায়ুটা প্রবাহিত হবে স্থলভাগ থেকে। এই জন্য বলছি স্থলভাগ থেকে শুষ্ক বায়ু, সাধারণত স্থলভাগের বায়ু শুষ্ক হয়, জলীয় বাষ্প থাকে না,
সমুদ্রের দিকে প্রবাহিত হয়, এই কারণে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ঘটনাটা কি হয়, যখন এটা শীতকাল হয় তখন কি হয়, সূর্য আপাতত যেটা হচ্ছে দৃষ্টি থেকে এদিকে সরে আসে, যে রবিবার যে ঘটনাটা ঘটে এদিকে আসে, তখন কি হবে, এই চাপ বলয়গুলো এদিকে সরে যায়। তখন কি হবে, এই যে জায়গাটা এটা সম্পূর্ণভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলটা তখন পশ্চিমা বায়ুর প্রবাহ হতে চলে আসে, অর্থাৎ এই যে এখানে বায়ু প্রবাহটা হচ্ছে এই বায়ু প্রবাহটা চলে আসে। ফলে কি হবে না, এখানে ফলে শীতকালে কি ঘটনা ঘটে না, এখানে আটলান্টিক মহাসাগর থেকে জলের বাষ্পগুলো নিয়ে কি হবে, এদিকে প্রবেশ করবে এবং এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হবে। ঠিক আছে, এবং তখন সেটা পশ্চিমা বায়ুর প্রভাব করতে চলে আসবে। সেই জন্য বলেছে এখানে বৃষ্টিপাত মূলত পশ্চিমা বায়ুর প্রভাবে। এখানে বলে যে শীতকালে এই অঞ্চল উচ্চচাপ বলে সরে গেলে আটলান্টিক মহাসাগর থেকে প্রবাহিত জলীয়বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। বার্ষিক বৃষ্টিপাত হচ্ছে 200 থেকে মোটামুটি 75 সেন্টিমিটার বৃষ্টিপাত, 200 থেকে 150 সেন্টিমিটার স্থানভেদে। আড্রিয়াটিক উপসাগর মানে আরও এদিকে যেতে হবে পূর্ব দিকে। আড্রিয়াটিক উপসাগরের পূর্ব উপকূলে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি হয় উপকূল থেকে ভেতরের দিকে বৃষ্টিপাতের পরিমাণ, অর্থাৎ যত তুমি ভেতরের দিকে যাবে পশ্চিমা বায়ু পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, এদিকে যত যাবে তত বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে। বৃষ্টিপাতে এই অঞ্চলে বৃষ্টিপাত হয়, শীতকালে বৃষ্টিপাত হয় বলে এটাকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলছে। এই অঞ্চলে তুষারপাত বিশেষ হয় না, তবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে উপকূল অঞ্চলে ক্যালিফোর্নিয়ার মধ্যভাগে অল্প তুষারপাত হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে একটা ফ্যাক্টর কাজ করে, এখানে আল্পস পার্বত্যভূমি রয়েছে। তো কী হয়, উচ্চতার পার্থক্যে যখন উষ্ণতার পার্থক্য হয় তখন কী হবে না, উপর অংশে মানে কি বরফ দেখতে পাই, অর্থাৎ তাপমাত্রা হেরফের ঘটে, যে কারণে তুষারপাত পার্বত্য অঞ্চলে ঘটতে পারে। আর কি বলেছে তাহলে এখানে বলছে 150 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত এখানে বৃষ্টিপাত হয়। যে শীতকালে এটাকে দুটো আলাদা করবে, একটা হচ্ছে শীতকালীন বৃষ্টিপাত, একটা হচ্ছে শীতকালীন বৃষ্টিপাত, একটা হচ্ছে গ্রীষ্মকালীন বৃষ্টিপাত, দুটোকে পার্ট করে দিতে। ঠিক আছে, আর একটা হচ্ছে গ্রীষ্মকালীন বৃষ্টিপাত। এটা হচ্ছে রেনফল বেশিরভাগটাই হচ্ছে পশ্চিমা বায়ু প্রভাবে হয়ে থাকে, আটলান্টিক মহাসাগর থেকে জলীয় বাষ্পগুলো গ্রহণ করে। এখানে একটা কোশ্চেন তো স্বাভাবিকভাবে হয় যে এখানে শীতকাল কেন আর্দ্র হয়, শীতকালে কেন বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকালে কেন বৃষ্টিপাত হয় না। তার মানে এখানে কোন ফ্যাক্টরগুলো কাজ করছে না, এখানে যে বায়ু চাপ বলয়গুলো রয়েছে, বায়ু প্রবাহ এবং যে জলীয় বাষ্প যোগানের বিষয়গুলো এখানে কাজ করছে। তো এখানে দেখো একটা মানচিত্র দেওয়া রয়েছে বার। তো এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, দেখো শীতকালে টেম্পারেচার, এখানে দেখো উষ্ণতা দেওয়া রয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই করে। হ্যাঁ, আমাদের এখানে জুন জুলাই বৃষ্টিপাত বেশি হয়েছে, পাহাড়টা অনেক উঁচু থাকে, এখানে নিচু হয়েছে। ঠিক আছে, কিন্তু কী হয়েছে না, তাপমাত্রাটা কতটা এরকম করে পর্বতের মতো আকৃতি ধারণ করেছে। শীতকালের দিকে দেখো তাপমাত্রা যেটা রয়েছে সেটা ধীরে ধীরে কমে গেছে এবং বৃষ্টিপাত ধীরে ধীরে বেড়ে গেছে। জানুয়ারি এবং ডিসেম্বরে দেখো যে বারটা রয়েছে কত উঁচুতে রয়েছে। আচ্ছা, এরপরে দেখো জীব বৈচিত্র্য, অর্থাৎ কী ধরনের এখানে স্বাভাবিক উদ্ভিদ এবং যেটা হচ্ছে প্রাণী জগৎ সৃষ্টি হয়েছে, উদ্ভিদ এবং প্রাণী জগতের সৃষ্টি হয়েছে। তো এখানে দেখো যেটা হচ্ছে শীতকাল আর্দ্র থাকে এবং শুষ্ক গ্রীষ্মকালের কারণে জলবায়ু অঞ্চলে যেমন চিরসবুজ ঘাস লক্ষ্য করা যায় এবং গুল্ম জাতীয়, ঠিক আছে, ছোটো ছোটো যে ঝোপঝাড়গুলো এখানে উদ্ভিদগুলো লক্ষ্য করা যায়, কারণ এখানে বৃষ্টিপাত তো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের মতো নয়। এবং যেখানে ধরো
কিছু অঞ্চল আছে যেগুলো ভেতরের দিকে অর্থাৎ এই স্থলভাগের দিকের অংশ যেখানে বৃষ্টিপাত এবং উষ্ণতা ধীরে ধীরে কমে গেছে, তো সেই অঞ্চলের উদ্ভিদগুলো বেশি বড় হয় না, ঝোপঝাড়পূর্ণ হয়। এখানে গুল্ম গাছের এর ছবি দেওয়া রয়েছে। তো গুল্ম গাছের বনভূমি লক্ষ্য করা যায়। শুষ্ক গ্রীষ্মকালে যেহেতু এখানে বৃষ্টিপাত হয় না, বাষ্পীভবন আটকাতে গাছের পাতা পুরু হয়, মোম জাতীয় আস্তরণ থাকে। বড় বড় পাতা এবং পুরু ছালযুক্ত গাছগুলো শীতকালে বৃষ্টির জল সঞ্চয় করে রাখে। ঠিক আছে, বড় বড় পাতা পুরু ছালযুক্ত গাছগুলো শীতকালে বৃষ্টির জলকে সঞ্চয় করে রাখতে পারে। কারণ শীতকালে কী হবে যে অনেক সময় শুষ্কতার কারণে আমাদের শরীর থেকে মানে ড্রাই হয়ে যায়, অতিরিক্ত জলীয় বাষ্পগুলো বেরিয়ে যায়। ওখানেও কি আছে যে পত্রের রন্ধ্রের মাধ্যমে জল যাতে না বেরিয়ে যায় তাতে করে এরকম কিছু শারীরবৃত্তীয় কি হয়েছে, ওই উদ্ভিদগুলোর মধ্যে শারীরবৃত্তীয় কিছু পরিবর্তন ঘটেছে। তো এখানে যে উদ্ভিদগুলোকে ভাগ করেছে দেখো, সরলবর্গীয় উদ্ভিদ অর্থাৎ যেগুলো শঙ্কু আকৃতির হবে, এরকম কোন আকৃতির গাছগুলো যেখানে সাধারণত তুষারপাত হয়, উঁচু পার্বত্য অঞ্চলে এই ধরনের উদ্ভিদগুলো লক্ষ্য করা যায়। চিরসবুজ উদ্ভিদ যেখানে বৃষ্টিপাত বেশি হচ্ছে, ঠিক আছে, উপকূল অঞ্চলগুলোতে শৈলক্ষেপ যে প্রক্রিয়াতে পর্বতের প্রতিপাতের ঢালে এই ধরনের উদ্ভিদগুলো লক্ষ্য করা যায়। গুল্ম জাতীয় উদ্ভিদ এটা কোথায় হবে, বিশেষ করে যেখানে বৃষ্টির ছায়া অঞ্চল কিংবা মহাদেশের একটু ভেতরের দিকে, যেখানে বৃষ্টিপাতও কমে গেছে, পাশাপাশি উষ্ণতাটাও কমে গেছে, এই অঞ্চলে এগুলো লক্ষ্য করা যাবে। এখানে গুরুত্বপূর্ণ একটা গাছ হচ্ছে জলপাই গাছ, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। ঠিক আছে, যেখান থেকে আমরা অলিভ অয়েল যেটা ব্যবহার করা হয়, এখানে একটা অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। এখানে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্যতম উদ্ভিদ হচ্ছে জলপাই গাছ। এই জলবায়ু অঞ্চলে পৃথিবীর সব থেকে বেশি জলপাই গাছ রয়েছে। এছাড়া কী ধরনের এখানে প্রাণীর বিকাশ ঘটেছে, প্রাণীর বৃষ্টিহীন শুষ্ক গ্রীষ্মকাল এবং আর্দ্র শীতকালের কারণে এখানে তৃণভূমির পরিমাণ কম, তাই ঘোড়া এবং গবাদি পশুর তুলনায় গাধা, ভেড়া, ছাগল, খচ্চর বেশি পালিত হয়। উষ্ণ মরুর কাছাকাছি অঞ্চলে এ ধরনের উট বেশি করে পালিত হয়। আচ্ছা, এখানে তারপরে ধরো এখানে এইগুলো হলো প্রাকৃতিক ওই জলবায়ুর উপর নির্ভর করে যেগুলো হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর বিকাশ ঘটেছে। এবার আর্থসামাজিক পরিবেশ অর্থাৎ যেটা হচ্ছে মানুষের সাথে আন্তঃক্রিয়ায় গঠিত হয়। যেমন এখানে কী ধরনের কৃষিকাজ, এখানে জলবায়ুর উপর নির্ভর করে কী ধরনের কৃষিকাজ মানুষ গড়ে তুলেছে। নাতিশীতোষ্ণ জলবায়ুর মাঝারি বৃষ্টিপাত এই অঞ্চলে কৃষিকাজ অত্যন্ত সমৃদ্ধ করেছে। প্রধানত শীতকালীন গম হবে, তো ফসল একটা শীতকালীন ফসল, তো গম এখানে যেহেতু এটা কিছুটা শীতল অঞ্চলের মধ্যে পড়ে, তাই এই জায়গাতে গম উৎপাদন বেশি হয়। এছাড়া জব, তুলা, ভুট্টা, ধান, তামাক, সবজি উৎপাদিত হয়। তুঁত গাছের প্রাচুর্য অঞ্চলে রেশম শিল্প গড়ে তুলেছে। ঝলমলে মনোরম আবহাওয়া থাকার জন্য, অর্থাৎ আকাশ সূর্যের আলো মানে বেশি এখানে উষ্ণ হয় না, জায়গাগুলো খুব গরম হয় না। ঠিক আছে, মানে কী বলবো, নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, সেই জন্য এখানে কী বলছে না, মনোরম জলবায়ুর জন্য এখানে যেটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার হলিউডে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। এছাড়া এখানে এক ফল হয়, ঠিক আছে, প্রচুর পরিমাণে মূল্যবান ফল পাওয়া যায়। আঙ্গুর, জলপাই, আপেল, নাশপাতি, কমলালেবু, পিচ, খোবানি, আঙুর, বাদাম, ঠিক আছে, প্রকৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয় বলে এই অঞ্চলকে কিন্তু ফলের ঝুড়ি বলে। এটাও কোশ্চেন করে যে ফলের ঝুড়ি কাকে বলে। আর এখানে গুল্ম জাতীয় উদ্ভিদের কিছু নাম আছে: ম্যাপেল, লরেল, রোজমেরি, ল্যাভেন্ডার। খনিজ সম্পদ এবং শিল্প। খনিজ সম্পদ কম বেশি এখানে পাওয়া যায়, কিন্তু খুব বেশি সমৃদ্ধ নয়। ক্যালিফোর্নিয়ার খনিজ তেল, ইতালির মার্বেল খুব বিখ্যাত, মার্বেল, এবং ফ্রান্সে বক্সাইট সামান্য পরিমাণে পাওয়া যায়। ক্যালিফোর্নিয়ার খনিজ তেল, ঠিক আছে, এগুলো।
অর্থনৈতিকভাবে এই অঞ্চল উন্নত, কৃষিকাজ, ফলের চাষ এবং ফলভিত্তিক বিভিন্ন শিল্প রপ্তানি, ব্যবসা বাণিজ্য প্রধান জীবিকা। ইতালি ফ্রান্সে আঙুর থেকে উৎকৃষ্ট মানের ওয়াইন তৈরি হয়, জলপাই থেকে অলিভ অয়েল তৈরি হয়। ঠিক আছে, এছাড়া সারা পৃথিবীতে যেগুলো হচ্ছে কাঁচা কিংবা শুকনো যে ফলগুলো, ঠিক আছে, জ্যাম জেলি করে অনেক এগুলো প্রক্রিয়াকরণ করা হয়, প্রক্রিয়াকরণ করে বাইরে রপ্তানি করা হয়। আর দেখো এখানে অনেক গুরুত্বপূর্ণ এবং শহর রয়েছে। এখানে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস আছে, সান ফ্রান্সিসকো ইতালির রোম, তারপরে দক্ষিণ আফ্রিকার কেপটাউন, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, লিসবন শহর নগর বন্দর হিসেবে এগুলো পরিচিত। ভেনিস শহর আছে ইতালির, ঠিক আছে। এবং এই 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 জলবায়ু তাহলে দেখা যাচ্ছে না ভেনিসের মতো শহর আছে যেটা হচ্ছে জ্ঞান এবং বিজ্ঞান চর্চার পক্ষে সহায়ক। এ ধরনের জলবায়ুগুলো উষ্ণ মানে নাতিশীতোষ্ণ যে জলবায়ুগুলো রয়েছে এখানে। তাহলে এখানে যে বড় কোশ্চেন যেগুলো আসে সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য। কোশ্চেনটা প্রথম যে কোশ্চেনটা হবে সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি। ভূমধ্যসাগরীয় নাম করো। এশিয়ার দুটি দেশের নাম করো যেখানে ভূমধ্যসাগরীয় জলবায়ু যায়। ফলের ঝুড়ি, ফলের ঝুড়ি, কাকে এবং কেন বলে?
এখন কেন বলে তবে করবে ফল বাতিল করবে হলিউড কোথায় অবস্থিত ঠিক আছে এই কোশ্চেনগুলো করবে পরের দিনে তুন্দ্রা জলবায়ু অঞ্চল